এখন ঠিক আছো? ঠিক আছি। তোমার সঙ্গী সাথীদের দেখছি না যে, কোথায় ওরা? এলিন, নাহিন, ওরা ওদের রুমে। পড়ছে? না, পড়াশোনার চেয়ে বেশি গল্পই চলে ওদের। তুমি গেলে না? না। কেন? তাহলে ওদের আসতে বলো। আপনি বাসায় থাকলে ওরা আমার সঙ্গে গল্প করতে চায় না। কেন? ওদের মামা বলেছে আপনি বাসায় থাকলে আড্ডাবাজি বন্ধ। শোয়েব বলেছে এ কথা? কেন? আমি আড্ডাও পছন্দ করি না তো। হেরা মুখ নিচু করে বলল, ওরা দুজনও আপনি বাসায় থাকলে বলবে যাও যাও, কিছু লাগবে কিনা দেখো, কাছে যাও, পরে তোমাকে দরকারে না পেলে আমাদের উপর বিরক্ত হবে ভাইয়া। হেরার কথা শুনে নওশাদ হো হো করে হেসে দিল। ওরা আমাকে মনে হয় হেডসার টাইপ মানুষ ভাবছে। যাও, ওদেরকে ডেকে আনো, গল্প করি, তাহলেই বুঝবে আমি কতটা আড্ডাবাজ মানুষ। আজ থাক না, অনেক রাত হয়ে গেছে, কালকে গল্প করবেন। ও তাই তো, আমি তো ঘড়ির দিকে তাকাইনি, খেয়ালই করিনি। হেরা বলল, আচ্ছা, সুমনা ভাবির কি খবর? ওরা ওদের কোনো আত্মীয়র বিয়েতে ঢাকার বাইরে গেছে। আজকাল কিসব ডেস্টিনেশন ওয়েডিং কালচার শুরু হয়েছে। ওদের পুরো ফ্যামিলি মিলে ঢাকার বাইরে কোনো রিসর্টে আজ থেকে 3 দিন পর্যন্ত। তাই বলে আপনি অসুস্থ শুনে রেজওয়ান ভাই আসলেন না কেন? ফোনে আমার সঙ্গে কথা হচ্ছে। ওনারা আসলে আমার খুব ভালো লাগে। আমারও প্রিয় মানুষ দুইজন। রাতের ওষুধ খেয়েছেন? রুমে গিয়ে খাবো, কালকে অফিসে যাব, ঘুমাতে যাচ্ছি। হেরা, তুমি রাতে বাথরুমের দরজা লক করো না। আরও আমার অনেক শিক্ষা হয়েছে। হেরা হেসে বলল। হেরার কথা শুনে নওশাদ হো হো করে হাসছে। হেরা নওশাদের হাসি সব সময় মুগ্ধ হয়ে দেখে, এখনও তাকিয়ে দেখছে। শোয়েব আগে সব সময় সকালের ব্রেকফাস্ট নওশাদের সঙ্গেই করত, কিন্তু ইদানিং করে না। নওশাদ হেরার সঙ্গে করতে পছন্দ করে। যদিও সব দিন হেরা ঘুম থেকে উঠতে পারে না, রাতে সে বই পড়ে, তাই সকালে উঠতে দেরি করে। নওশাদ 8:30টার দিকে ব্রেকফাস্ট করে। হেরা আর নওশাদের সঙ্গে খেতে তার অস্বস্তি লাগে। ওনাদের কত কথা থাকতে পারে সেই চিন্তা করে সে আর হেরা এখনও তার সঙ্গে কথা বলতে কোনো এক কারণে স্বাচ্ছন্দ্য বোধ করে না। দেখলেই কেমন চুপসে যায়, কথাও কম বলে। মেয়েটার কাজকর্ম তার অবাক লাগে। 1 মাস হয়েছে এ বাড়িতে এসেছে, বাড়ির সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়েছে। রান্না করছে, শ্বশুরের সঙ্গে বসে গল্প করছে, পেপার পড়ে শোনাচ্ছে, কাজের লোকদের পরিচালনা করছে। শোয়েবের ভাগ্নিদের সঙ্গে দারুণ ভাব তার। নওশাদ মামা আর তিনি 2 রুমে থাকে কেন বুঝতে পারছে না শোয়েব। বিয়ে করা বউ ওনার, তাহলে এই অস্বাভাবিকতাটা কেন দুজনের সম্পর্কে সে চিন্তা করে বের করতে পারছে না। শোয়েব রেডি হয়ে ডাইনিংয়ের কাছে এসে দেখে নওশাদ একাই ডাইনিং টেবিলে খাচ্ছে। শোয়েবের দিকে তাকিয়ে বলল, তোমার খাওয়া শেষ? জি মামা। নওশাদের পায়ের ব্যথা ভালো হয়ে গেছে, 4 দিন অফিসে যায়নি। এরপর যেদিন থেকে অফিস যাচ্ছে, অফিসে খুব ব্যস্ত কাটছে। একটা প্রজেক্টের অনেক দিন থেকেই জমি মামলায় ঝুলেছিল। কিছুদিন আগে মামলাটা সম্পূর্ণ তাদের পক্ষে চলে আসে। গতকাল রায় হয়েছে, ওরাই জিতেছে। নওশাদ অনেক রিল্যাক্স ফিল করছে। রেজওয়ান বলল, হেরা তো ভালো লাকি হয়ে এলো তোর জন্য। কিভাবে? এই যে এত বছর থেকে ঝুলে থাকা মামলায় জিতে গেলি, শুনলাম সিরামিক্সের বিরাট এক অর্ডার পেয়েছিস মিডল ইস্ট থেকে, আবার গার্মেন্টসের কোনো শিপমেন্ট টাইপের আগেই রেডি হয়ে গেছে কোনো ঝামেলা ছাড়া। এগুলি কি কম বড় খবর? আর সবকিছু হেরা তোর জীবনে আসার পর হলো। নওশাদ হেসে দিল। বন্ধু, আমার আর আমার কোম্পানির লোকজনের পরিশ্রম দেখলে না হীরার কেরামতি মনে হচ্ছে তোর। তোরা তো বছর জুড়েই পরিশ্রম করে যাচ্ছিস, কিন্তু এতগুলো ভালো খবর একসঙ্গে হেরা তোর লাইফে আসার পর হলো, তাই বললাম। ও আচ্ছা। কক্সবাজার কবে যাবি বল? রেজওয়ান এখন কক্সেস বাজারে, আমি না গেলে হয় না? না, নওশাদ সব এগিয়ে যাচ্ছে ইন্টেরিয়রের কাজ দেখতে। একবারও আমরা দুজনের কেউ যায় নাই, যাওয়া দরকার। কোনো চেঞ্জ থাকলে এখনই করতে হবে, পরে ঝামেলা বাড়বে। নওশাদ কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে, কবে যেতে হবে রেজওয়ান? আমি তো বলি চল কালকেই যাই। কালকে? বৃহস্পতিবার 2 দিন গিয়ে থেকে আসা হবে আমাদের। আচ্ছা, কিন্তু রেজওয়ান একা যাব না, আব্বাকে নিতে হবে। আমি যখন এবার অসুস্থ ছিলাম তখন আব্বা হঠাৎ করে বলল, বাবু আমাকে সমুদ্রের কাছে নিয়ে যেত। কি মনে করে বলেছে কে জানে। অসুস্থ থাকে, হঠাৎ কিছু হয়ে গেলে আবার আমার সারা জীবন আফসোস থাকবে। তাহলে এক কাজ করি, চল সুমনা হেরা সবাইকে নিয়েই যাই, ফ্যামিলি উইকেন্ড প্লাস অফিস, 2 কাজই হলো। নওশাদ বলে উঠল, খারাপ বলিসনি। আমি কখনোই খারাপ কথা বলি না নওশাদ, তবে তোরার হেরার হানিমুনটাতে আমরা সবাই কাবাবে হাড্ডি হয়ে থাকবো, এটা কেমন কথা বলতো? এই যে খারাপ কথা বলা শুরু তোর। যাচ্ছি কাজে,
এটাকে হানিমুন বলছিস তুই? তাহলে কিন্তু ওদের নিব না। আচ্ছা বলবো না, যা। এলিন আর নাহিনের মাথায় এক অদ্ভুত খেয়াল এসেছে আজ। হেরা বুঝতে পারছে না কিছু। দুই বোন ভার্সিটি থেকে এসে লাঞ্চ করে কখন থেকে সাজগোজ শুরু করেছে। গত ঘন্টা দুই এক থেকে সব মেকআপের জিনিস নিয়ে সাজছে, কিন্তু তাদের সাজ আর শেষ হয় না। হেরা পাশে বসে দেখছে শুধু। আচ্ছা তোমরা বলছো সেজে কোথাও যাব না, তাহলে এই সাজ কেন বলো তো? এলিন হেসে বলল, বৌমনি একটু অপেক্ষা করো, দেখবে। আমরা ফটোশ্যুট করব। সেটা কি নাহিন? তোমাদের এত সুন্দর বাসাটা, এখানে বিভিন্ন জায়গায় নিজেদের ছবি তুলব বৌমনি, তারপর ফেসবুকে আপলোড করব। তোমাকেও তুলে দিব, জাস্ট একটু ওয়েট করো। এলিন নিজের সাজ শেষ করে হেরাকে সাজানো শুরু করলো। শোনো, তোমাদের মতো এত সাজাবে না কিন্তু প্লিজ। আরে দেখোই না কি সুন্দর করে সাজাই তোমাকে। এলিন খুব সুন্দর করে হেরাকে সাজিয়ে দিল। তারপর দুই বোন পুরো বাড়ির বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্নভাবে ছবি তুলছে। হেরা ওদের মতো অঙ্গভঙ্গিতে ছবি তুলতে পারে না। ওদের ছবি তোলা দেখেই ওর মজা লাগছে। দুই বোন ছবি তুলে কেমন হয়েছে সেই ছবি সেটা দেখার জন্য টানাটানি করে একজনের একটা ছবি পছন্দ হলে আর 10টাই ডিলিট করে দিচ্ছে। একটুক্ষণের ভেতরে আবার ড্রেস চেঞ্জ করেও চলে আসে। হেরাকে প্রথমে শাড়ি পরিয়েছে ও, ওটা পরেই কয়েকটা ছবি তুলেছে। গ্রিন জমিনে ম্যাজেন্টা পাড়ের শাড়িতে ওকে খুব সুন্দর লাগছে। দুই বোন বারবার বলছে, তোমার ছবিই সবচেয়ে ভালো হচ্ছে বৌমনি। হেরা জানে ওদের মতো স্মার্ট, এতটা চটপটে হওয়া ওর জন্য অসম্ভব। সন্ধ্যায় নওশাদ বাসায় আসার পর হেরা যখন নওশাদের জন্য চা বানিয়ে রুমে ঢুকলো, হেরাকে দেখে নওশাদ মুগ্ধ হয়ে গেল। কিছুক্ষণ তাকিয়ে তারপর বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। এত সাজু কেন? ওরা দুই বোন সাজিয়ে দিল। নওশাদ হেরার দিকে তাকিয়ে বলল, তুমি সমুদ্র দেখেছো এরা? না। চায়ের কাপ হাতে নিতে নিতে নওশাদ বলল, আগামীকাল বিকেলে আমরা সমুদ্র দেখতে যাচ্ছি। হেরা অবিশ্বাস্য চোখে নওশাদের দিকে তাকালো। বিশ্বাস হচ্ছে না তোমার? হঠাৎ? হঠাৎ করে আব্বা, তুমি, আমি যাব। তোমার সঙ্গী সাথীরা কি যেতে চায়? জেনে আসো, যাও। আপনি সত্যি বলছেন? আমি খুব এক্সাইটেড হয়ে পড়লাম। আমি মিথ্যা বলি না। আরও দারুণ খবর আছে, সুমনা রেজওয়ানও যাচ্ছে। আমি ওদের বলে আসি। যাও। হেরা দৌড় দিল এলিন নাহিনের ঘরের দিকে। একটু পর চুপচাপ হয়ে ফেরত এলো। নওশাদ ওর চুপসে যাওয়া চেহারা দেখে বলল, কি ব্যাপার, মুখের এ হাল কেন? ওরা দুজন যাবে না। এক্সাম আছে? না, ফ্রেন্ডের বিয়ে পরশুদিন। ও, তুমি মন খারাপ করছো কেন? আরেকবার যেও ওদের সঙ্গে। আমি ভেবেছিলাম, আমি কখনো সমুদ্র দেখিনি, ওদের সঙ্গে সমুদ্রে নামবো। তাহলে তো মন খারাপ হওয়ারই কথা। আচ্ছা হেরা, আমি যদি নামি তোমার সঙ্গে তাহলে হবে না? হেরার মুখ দ্বিগুণ আনন্দে ঝলমল করে উঠল। আপনি সত্যি সত্যি নামবেন তো? নামতেও পারি। তাহলে দারুণ হবে। আমি কিন্তু ভালো সাঁতার জানি। নওশাদ হাসতে হাসতে বলল, ঠিক আছে, দেখব। আমি কোনোদিন সমুদ্র দেখিনি তো, চিন্তা করেই দারুণ লাগছে আমার। আপনি তো অনেক দেশের সমুদ্র দেখেছেন, তাই না? মোটামুটি অনেক দেশের সমুদ্র দেখেছি। সবচেয়ে সুন্দর কোনটা লেগেছে আপনার কাছে? এটা তো এক কথায় বলা যাবে না, এক একটা এক এক রকমের সুন্দর। তবে কক্সবাজারের সমুদ্রের ঢেউ খুব সুন্দর। তাই? হুম। পরদিন সকাল থেকে হেরা খুব এক্সাইটেড। এলিন নাহিন ওকে কখন কি পরবে দেখাচ্ছে। ওরা শাড়ি, থ্রি পিস, চুড়ি, কানের দুল, কসমেটিক্স এসব ভরে বিশাল এক সুটকেস সাজিয়ে দিল। হেরা অবাক হচ্ছে। আচ্ছা তোমরা এত কিছু ভরে দিচ্ছ কেন? কখন পরবো এইসব? আমি কি শুধু ড্রেস চেঞ্জ করার মধ্যেই থাকবো নাকি? বৌমনি, তুমি সমুদ্রের পাড়ে যখন ভাইয়ার হাত ধরে হাঁটতে বের হবে তখন শাড়ি পরবে। রাতে ডিনারের সময় 3 পিস বা শাড়ি একটা পরলেই হলো। কি যে বলো না তোমরা, মাথা খারাপ। বরের হাত ধরে হাঁটবে, এতে মাথা খারাপের কি হলো? বলতে পারো এটা তোমাদের হানিমুন। রাহিন বলেই কথাটা হাসতে হাসতে ভেঙে পড়লো। প্লিজ তোমরা এইসব কথা বলো না, উনি শুনলে আমি লজ্জার সামনেই যেতে পারবো না। বৌমনি অনেক অনেক ছবি তুলবে। কে ছবি তুলে দিবে আমার? ভাইয়া তুলে দিবে। নাহিন, ওনার আর খেয়ে কাজ নেই। বলবে তুমি। জীবনেও না। এলিন হতাশ হয়ে বলল, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না বৌমনি। বিকেলে ওরা যখন এয়ারপোর্টে বসে আছে, সুমনার সঙ্গে গল্প করার এক ফাঁকে সে নওশাদের কাছে গিয়ে আস্তে করে বলল, আমার খুব ভয় লাগছে। নওশাদ অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন? ট্রেনে উঠতে ভয় লাগছে। ভয়ের কিছু নাই, মজা পাবে, দেখো। আপনি আমার পাশে থাকবেন তো? নওশাদ হাসি মুখে বলল, হুম। তাহলে ঠিক আছে।
নওশাদ চিন্তা করছে তার আব্বাকে নিয়ে, বয়স্ক মানুষ ওখানে গিয়ে অসুস্থ না হয়ে যায়। আব্বার দেখাশোনা করে যে ছেলেটা, সেই রাজুকে সঙ্গে নিয়েছে যদিও, তারপরও খুব খেয়াল রাখতে হবে। প্লেনে উঠে হেরা একটু অস্বস্তি বোধ করেছে। জীবনের প্রথম প্লেন জার্নি, সে এক্সাইটেড হওয়ার চেয়ে বেশি ভয় পাচ্ছে। নওশাদের পাশে বসে আছে, তবুও কেমন ভয় ভয় লাগছে বলেই চুপ করে আছে ও। ওর সিট বেল্টটা নওশাদ লাগিয়ে দিল। প্লেন যখন রানওয়েতে ছুটে যাচ্ছে টেক অফের জন্য, ভয়ে হেরা চোখ বন্ধ করে ফেলল। নওশাদ হেরার হাতটা ধরল, হেরাও শক্ত করে নওশাদের হাতটা ধরে আছে। চোখ বন্ধ করে ফেলল হেরা। নওশাদ কানে কানে বলল, ভয়ের কিছু না হেরা, তাকাও, দেখো আমরা আকাশে উঠে গেছি। হেরা জানালা দিয়ে তাকিয়ে দেখে নিচে ঢাকা শহর। তার ভয়টা তবুও কমছে না। সে নওশাদের হাতটা ধরে রেখেছে। প্লেন যখন মেঘের আরও উপরে উঠে গেল, হেরা মুগ্ধ হয়ে দেখছে মেঘ আর মেঘ, তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে। নওশাদ কানে কানে বলল, ভয় কমেছে? একটু কমেছে। নওশাদ তবুও একটা হাত দিয়ে ধরে রাখলো হেরার নরম হাতটা। হেরা যদিও এখন আর ভয় পাচ্ছে না, কিন্তু নওশাদের হাতটা ছাড়তেই ইচ্ছে করছে না তার। জার্নি টাইম 1 ঘন্টা না হয়ে আরও বেশি হলে মনে হয় ভালো হতো। সে নওশাদের হাতটা আরও বেশি সময় ধরে বসে থাকতে পারত। ভাবনাটা আসতেই হেসে দিল সে। সঙ্গে সঙ্গে নওশাদ বলল, হাসছো কেন? কিছু না। শুনি না কেন? না তেমন কিছু না। বলো প্লিজ। বিনা কারণে পাগল হাসে, আর তুমি তো সুস্থ মানুষ। ঠিক আছে, পরে শুনবো, কিন্তু বলতে হবে কিন্তু। হ্যাঁ? হেরা মনে মনে নিজেকে বকল, ইস কেন যে হাসলাম। নওশাদ হঠাৎ পাশে তাকিয়ে দেখে রেজওয়ান তাকিয়ে আসছে ওদের দিকে। নওশাদ একটু লজ্জা পেল। তারপর রেজওয়ানকে বলল, ভয় পাচ্ছে এরা? রেজওয়ান একটু কাছে এগিয়ে এসে বলল, আমি কিছু বলেছি নাকি? তুই তোর বউয়ের হাত ধরতেই পারিস। নওশাদ বলল, রেজওয়ান, তুই ঠিক হবে না, তাই না? না বন্ধু। দুই বন্ধু দুজন দুজনের দিকে তাকিয়ে হাসছে। প্লেন থেকে সমুদ্র দেখে হেরা মুক্ত হয়ে তাকাচ্ছে। নওশাদকেও ইশারায় দেখালো। একটু পরেই দেখবে কাছ থেকে। কক্সবাজার এয়ারপোর্টে নেমে ফরহাদ আজমি নওশাদকে বলল, বাবু থাকবো কোথায় আমরা? আগে থেকে ঠিক করেছিস? জি আব্বা, সব ঠিক করা আছে। আমার লোকজন আছে, ওরাই ঠিক করে রেখেছে। রেজওয়ান নওশাদের কাছে এসে বলল, এবার হোটেলে যাচ্ছি না, তাহলে? একটা রিসোর্টে যাচ্ছি। কেন? আমি সিরিয়াসলি চাইছি এটাতে একটা হানিমুন আমেজ থাকুক, তোর আর হেরার জন্য। রেজওয়ান প্লিজ, আব্বাকে নিয়ে এসেছি সঙ্গে। আমাকে আব্বার যথেষ্ট খেয়াল রাখতে হবে। তুই ফান করতে চাইছিস ঠিক আছে, কিন্তু বাড়াবাড়ি করার দরকার নেই। তুই আমার উপর ভরসা রাখ, দেখবি ভালো লাগবে। তোর উপর ভরসা করতেই তো ভয় হচ্ছে এখন। তুই আমাকে ঠিক করে বল তো রেজওয়ান, তোর মতলব কি? আমার নার্ভাস লাগছে। কেন? তুই নির্ঘাত এমন কিছু করে ফেলার প্ল্যান করেছিস আমি হেরার সামনে লজ্জা পেয়ে যেতে পারি। এসব আবার কি কথা নওশাদ? আমি তোকে এমবারেস করব ভাবলি কিভাবে? ছি। রেজওয়ান এদিকে আয়। তুই হানিমুন হানিমুন বলছিস, এতে আমার ভয় হচ্ছে। দেখা যাবে আমার আর হেরার জন্য এক রুমে থাকা ঠিক করে রেখেছিস, এবং এক্সট্রিম যা করবি সেটা হলো তুই ফুল টুল দিয়ে একটা তামাশা করে রাখার প্ল্যান করেছিস। মন বলছে তুই ভাষ্য টাইপের খাটই সাজিয়ে রেখেছিস। ঠিক বলছি আমি? সত্যি করে বল। রেজওয়ান হাসছে। নওশাদ নার্ভাস গলায় বলল, এই তো আমি ঠিক ধরেছি। হায় আল্লাহ, তোকে শালা আমার চেয়ে বেশি আর কে জানে। এরকম কিছু করলে তোকে দেখিস কি করবো, তুই চিন্তাও করতে পারবি না রেজওয়ান। হাসছি কেন জানিস নওশাদ? আমার মাথায় এসব কিছু কেন এলো না? ইয়েস, আফসোস হচ্ছে। এই তুই সত্যি করে বল তো কি করেছিস রেজওয়ান? নওশাদ বিলিভ মি, কিছু করিনি। শুধু এবার সব সময় যে হোটেলে থাকি সেটাতে না থেকে ইনানির দিকে একটা রিসোর্টে থাকবো। ওদের নিজস্ব বিচ আছে, ইদানিং ওদের রিসোর্টটা দারুণ পপুলার। শুধু এতটুকুই। ঠিক তো? সত্যি বলছি। 2টা কটেজ নিতে বলেছি আজহারকে, আমাদের 2 ফ্যামিলির জন্য। আঙ্কেলকে তোর কাছাকাছি রাখতে হবে। আমি আর সুমনা তোদের ঠিক পাশের কটেজে। এখন হেরার সঙ্গে রুম শেয়ার করতে সমস্যা কি বুঝলাম না নওশাদ। তার চেয়েও বড় কথা, অফিসের লোকদের জানানোর দরকার আছে তাদের চেয়ারম্যান স্যার নিজের নতুন বউয়ের সঙ্গে আলাদা রুমে থাকে। সুমনা আর হেরা চলে এলো বলেই নওশাদ আর রেজওয়ান চুপ করে গেল। তোমার লোকজন কোথায় রেজওয়ান? সুমনাও বাইরে আছে, লাগেজগুলো আসলেই গাড়ি রেডি আছে, আমরা রওনা হব। নওশাদ হতাশ দৃষ্টিতে রেজওয়ানের দিকে তাকালো। রেজওয়ান ভালো করে জানে নওশাদের চোখে কি বলছে। সে হাত তুলে ইশারা করলো ওর ওপর ভরসা রাখতে,
কিন্তু সেটাই কেন জানি এই মুহূর্তে রাখতে পারছে না নওশাদ। লাগেজ আসার পরই তাড়াতাড়ি গাড়িতে উঠে গেল ওরা। এয়ারপোর্টে থেকে 40 মিনিট লাগবে রিসর্টে। সুমনা হেরাকে সানসেট দেখাবে, তাই তাড়া দিচ্ছিল ওদের। মেরিন ড্রাইভ থেকেই সমুদ্র দেখে হেরা এক্সাইটেড। শ্বশুরকে উদ্দেশ্য করে বলল, আব্বা সমুদ্র দেখেছেন? একদম আমাদের পাশে। গাড়ি থামাতে বলো বৌমা। নওশাদ বলল, আব্বা, এখানে থামা যাবে না। আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে সমুদ্র আরও কাছে হবে। ঠিক আছে চল। নওশাদের হোটেল প্রজেক্টের এক্সিকিউটিভ আজহার, নওশাদ আর রেজওয়ান এখানে ভিজিটে আসলে সব সময় থাকা হবে কোথায় সব ঠিকঠাক করে রাখে। এবার রেজওয়ান কক্সবাজারের হোটেলে না করেছে, নিজেই রিসোর্টের নাম উল্লেখ করে দিয়েছে। রেজওয়ানের কথা মতোই ঠিক করে রেখেছে আজহার সব কিছু। ওরা পৌঁছাতেই যখন রিসর্টে, তখন সানসেট হতে আর একটুক্ষণ বাকি। হাবিজাবি ফুলের মালা দিয়ে রিসেপশন শেষ করেই সবাই বিচের দিকে চলে এলো। নওশাদের আব্বা বিচের কাছে যাওয়ার জন্য উতলা হয়ে উঠেছে। নওশাদের টেনশন যদিও রেজওয়ানের প্ল্যান নিয়ে কমছে না, কিন্তু হেরার এক্সাইটমেন্ট দেখে ওর খুব ভালো লাগছে। হেরা সুমনার সঙ্গে দাঁড়িয়ে আছে। নওশাদ তার আব্বাকে হুইল চেয়ারে করে বিচের যতটুকু কাছে আনা যায় সেখানে নিয়ে এলো। হেরা, জি ভাবি। যাও নওশাদের পাশে যাও। আমার আপনার সঙ্গে থাকতে ভালো লাগছে। বোকা মেয়ে, বলেই সুমনা হেসে দিল। এত লজ্জা পেলে হবে? চলেন ভাবি, পানির কাছে যাই। এত কাছে যাওয়া ঠিক হবে না। নওশাদ ওদের দুজনের কাছে এসে দাঁড়ালো। সুমনা, রেজওয়ানকে দেখছি না যে। তোমার বন্ধু আমি কিভাবে বলবো নওশাদ? হেরা শ্বশুরের সঙ্গে কথা বলছে। নওশাদ সুমনাকে ফিসফিস করে বলল, সুমনা, রেজওয়ান হানিমুন করে কী সব পাগলামি করছে আমার কাছে। আমি ওকে নিয়ে নার্ভাস ফিল করছি। সুমনা হো হো করে হাসছে। নওশাদ সত্যিই তোমাকে নার্ভাস দেখাচ্ছে। তুমি কিছু জানো ওর প্ল্যানিং? না, আমি কিছু জানি না। তুমি যাও দেখে আসো। কটেজগুলো তো ওই দিকে। সুমনা হাত তুলে ইশারা করল। এইটা ভালো কথা বলছো। নওশাদ কটেজের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারপর হেরা আর আব্বার কাছে গিয়ে বলল, আমি রুমটা দেখে আসি, তুমি আব্বার সঙ্গে থেকো। নওশাদ কটেজের দিকে চলে গেল। হেরার বারবার এলিনার নাহিনের বলা হানিমুন কথাটা মনে হচ্ছে, তাই নওশাদের কাছে যেতেই লজ্জা লাগছে। যদিও তার মনে হচ্ছে তার আর নওশাদের মাঝে দৃঢ়তাই তাদের সম্পর্কের সৌন্দর্য। তিনি কত কেয়ারিং ওর বেলায়। জীবনে কেউ তার কোনো দিন কেয়ার করেছে? সামান্য সম্মান দিয়ে কথা বলেনি। এই যে বৃদ্ধ শ্বশুর তাকে কতটা আদর করে বড় বৌমা বলে ডাকে। হোক তাকে মৃত একজন মানুষের সঙ্গে তিনি গুলিয়ে ফেলেছেন, তবুও তো সে ওনার বড় বৌমা। তার চেয়ে বয়সে এবং সব কিছুতে বড় দেবর। দেবরের বউরা তাকে ভাবি ডাকে, সম্মান দেয়, সব নওশাদের বিনিময়ে। তিনি যদি দূরত্বটা জড়তাটা বজায় রাখেন, হেরার আপত্তি নেই। সে সারা জীবন নওশাদের অপেক্ষায় থাকতে পারবে। আব্বা, আপনার ঠান্ডা লাগছে না তো? একটু লাগছে বৌমা। চলেন তাহলে রুমের দিকে যাই। চলো যাই। ওই ছেলেটা কোথায়? ওকে বলো আমাকে নিয়ে যেতে। হেরা রাজুকে ডাকল। দূরে দাঁড়িয়ে আছে রাজু। সুমনা হেঁটে হেরার দিকে এগিয়ে এলো। আমি ওই দিকটা দেখে এলাম, সুন্দর জায়গাটা। আগে কখনো এখানে আসিনি, বুঝলে? ভাবি, রুমের দিকে যাই, চলেন। চলো। নওশাদ রেজওয়ানের খোঁজে কটেজের দিকেই এসেছে। রেজওয়ান কটেজ থেকে বের হচ্ছিল, নওশাদের সঙ্গে দেখা হয়ে গেল। কিরে, কোথায় তুই? কোথায় আবার? সব কিছু ঠিক আছে কিনা খেয়াল করছিলাম। তুই না সানসেট দেখতে গেলি? রেজওয়ান, আমাদের কটেজটা কোন দিকে? এটাই? সব কিছু ঠিক আছে, গিয়ে দেখতে পারিস। লাক্সারি কটেজে পাশের রুমে আঙ্কেল থাকবে, আর বিচ সাইডে তোদের রুম। এদের সার্ভিস ভালো, গিয়ে দেখ। সেটা দেখতেই এলাম। তুই কক্সবাজার থেকে এত দূরে যে কেন নিলি অহেতুক? নওশাদ, সব সময় এত কিছু ভাবলে হয় না। ফ্যামিলি নিয়ে এসেছি, তাই একটু অন্যরকম পরিবেশ বেছে নিলাম। ওই যে দেখ, আঙ্কেল চলে আসছে। আমি আঙ্কেলকে রুমে দিয়ে আসি, তুই তোদের রুমটা দেখ। ঠিক আছে। রেজওয়ান নওশাদের আব্বাকে রুমে নিয়ে যাচ্ছে। নওশাদ পিছনে তাকিয়ে দেখে সুমনা আর হেরাও কটেজের দিকে আছে। সে কটেজের ভেতরের অবস্থা দেখার জন্য একটু আগেই কটেজে ঢুকে গেল। রুমে ঢুকে তার চক্ষু চড়ক গাছ। রেজওয়ান একটা কিছু করবেই সে জানতো, কিন্তু হে কি করেছে?
পুরো রুম কালারফুল ক্যান্ডেল দিয়ে সাজানো, বিভিন্ন জায়গায় নানান রকমের ফুল। পুরো রুমটা আলো আধারিত অদ্ভুত সুন্দর লাগছে। কিন্তু এ কি, বিছানায় ফুল দিয়ে হার্ট শেপ বানানো? নওশাদ মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর যাই হোক, এই জিনিস হেরার সামনে পড়লে নওশাদের লজ্জার শেষ থাকবে না। নওশাদ ফুলগুলো তাড়াতাড়ি হাত দিয়ে তুলে ফেলছে। ডাস্টবিন কোথায়? আশেপাশে ডাস্টবিন খুঁজতে খুঁজতে যা হওয়ার হয়ে গেল। হেরা দরজায় দাঁড়িয়ে আছে, সঙ্গে সুমনা, আর ওরা দেখছে নওশাদের হাতে ফুল। হেরা আস্তে করে দরজা থেকে সরে যেতে নিল। সুমনা বলল, এই হেরা, কোথায় যাচ্ছ তুমি? ভাবি আব্বাকে দেখে আসি আমি। হ্যাঁ, আঙ্কেলের কাছে লোক আছে, তুমি ভেতরে ঢোকো, দেখো তোমার বর কি সুন্দর করে ঘর সাজাচ্ছে তোমার জন্য। সুমনা, বিশ্বাস করে এসব কাজ আমার না, সব রেজওয়ানের বাচ্চার কাজ। নওশাদ একরকম আর্তনাদ করে উঠল। কি বলছো এসব? ফুল বেডে ছিটাচ্ছ তুমি আমাদের সামনে, তোমার হাতে ফুল আর দোষ রেজওয়ানের। কামন নওশাদ। সুমনা, বিলিভ মি। সুমনা মুচকি হেসে হেরাকে রুমে ঢুকিয়ে আস্তে করে দরজা লাগিয়ে চলে গেল। যাওয়ার সময় নওশাদের দিকে তাকিয়ে দুষ্টমির হাসি দিয়ে চলে গেল। নওশাদের বুঝতে বাকি নেই শুধু রেজওয়ান না, এ সকল কিছুর সঙ্গে সুমনাও আছে। হেরা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নওশাদ অসহায়ের মতো করে তাকালো হেরার দিকে। হেরা, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কাজগুলো ওদের দুজনের করা। হেরার খুব হাসি পাচ্ছে, আবার কেমন গা ছমছম করছে। পরিস্থিতি নর্মাল করার জন্য সে নওশাদের দিকে তাকিয়ে বলল, আপনি মনে হয় ফুলের পাপড়িগুলো ফেলার জন্য নিচ্ছিলেন। তুমি ঠিক ধরেছো হেরা, কিন্তু দেখো কি হয়ে গেল। ব্যাপার না, আমিই ফেলে দিচ্ছি। ডাস্টবিনটা কোথায়? কি জানি, হবে আশেপাশে। ওই তো। বলে হেরা ফুলের পাপড়িগুলো ডাস্টবিনে ফেলে দিল। এগুলো এখানে থাকলে রুমটা আবারও নোংরা হতে পারে। নওশাদের মোবাইলে মেসেজ এসেছে। সে সেটা দেখার জন্য মোবাইল হাতে নিয়ে দেখে রেজওয়ানের মেসেজ। রুম পছন্দ হয়েছে কি না জানতে চেয়েছে। ফাজিল কোথাকার। কিছু বললেন? না, তোমাকে না, রেজওয়ানকে বলছি। বাদ দাও হেরা, তোমাকে এসব করতে হবে না। রুম সার্ভিসকে বলে দিলে ওরাই ক্লিন করে দিবে। হেরা বলল, যদি কিছু মনে না করেন তাহলে মোমবাতিগুলো জ্বলতে থাকুক, খুব সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে। নওশাদের অস্বস্তি লাগছে হেরার সঙ্গে রুম তো রুম, বেডও শেয়ার করতে হবে ভেবে। ডাবের পানি খেয়েছো হেরা? না, দিব আপনাকে? আমি দিচ্ছি। বলে নওশাদ ডাব এগিয়ে দিল হেরার দিকে। আপনি নেবেন না? নিচ্ছি। চলো বারান্দায় গিয়ে বসি। জি চলুন। দুজন বারান্দায় রাখা বেতের সোফায় গিয়ে বসলো। আপনার হোটেলটা তো এইরকম না। এটাকে রিসোর্ট বলে, আমারটা হোটেল। অনেক টাকা নিশ্চয়ই খরচ হয়েছে বানাতে। অনেক টাকা, তবে সব আমার টাকা না, ব্যাংক থেকে লোন নিয়েছি। ও আচ্ছা, কবে কাজ শেষ হবে? 3-4 মাসের ভেতরে আশা করি। ইনশাআল্লাহ। কেমন লাগছে এখানে হেরা? খুব 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 ভালো। স্বপ্নেও ভাবিনি এত সুন্দর জায়গায় আসবো কোনোদিন। এর চেয়ে সুন্দর রিসোর্ট আছে হেরা। তুমি মালদ্বীপের রিসোর্টগুলো দেখলে বলবে ওগুলো আরো সুন্দর, পানির উপরে প্রতিটি ভিলা। সত্যি? আমি তো আর এগুলো দেখছি না, আমার কাছে এটাই সুন্দর যা এখন দেখছি আমি। নওশাদ মনে মনে বলল, তোমাকে আমি ওসব কিছু দেখাতে নিয়ে যাবো হেরা। আচ্ছা, এখন কি পানির কাছাকাছি যাওয়া যাবে না? হ্যাঁ যাবে। যেতে চাচ্ছ? আপনি পারমিশন দিলে। একা তো যেতে দিব না। ঠিক আছে, আর একটু রাত বাড়ুক, আমরা দুজনে হাঁটতে যাব। ঠিক আছে। চলো দেখি আব্বার কিছু লাগবে কিনা। আব্বাকে নিয়ে টেনশন হচ্ছে। নিয়ে তো এসেছি, আবার অসুস্থ না হয়ে যায়। ইনশাআল্লাহ কিচ্ছু হবে না, চিন্তা করবেন না আপনি। হেরা, তুমি ফ্রেশ হয়ে নাও, ড্রেস চেঞ্জ করলে করো, আমি আব্বাকে দেখে আসি। জি ঠিক আছে। নওশাদ রুম থেকে বের হয়ে গেল। ডিনারের আগে ওরা সবাই রিসর্টের পাশে বসে গল্প করছে। সুমনা হেরার উদ্দেশ্যে বলে উঠল, রুম পছন্দ হয়েছে হেরা? জি ভাবি। আমি আগে এই রিসোর্টে আসিনি, খারাপ না, ভালোই লাগছে। আমি তো আগে সমুদ্র দেখিনি ভাবি, আমার তো সবকিছুই ভালো লাগছে। নওশাদ, গতবার বালিতে যে রিসোর্টে ছিলাম আমরা, বিশ্বাস করবে না এত সুন্দর ছিল। সবচেয়ে আকর্ষণীয় ছিল পুলটা। প্রতিটা কটেজের আলাদা আলাদা পুল এবং ঘেরা দেওয়া। ওদের প্রাইভেসিটা দারুণ লেগেছে। নওশাদের কানের কাছে মুখ এনে রেজওয়ান বলল, পারফেক্ট হানিমুন রিসোর্ট বুঝলি, গিয়ে দেখতে পারিস। নওশাদ ফিসফিস করে বলল,
এই বয়সে কি মার খেতে চাস আমার হাতে রেজওয়ান? তোর ন্যাকামো দেখলে বাঁচি না নওশাদ। আর তোর চাইল্ডিশ অ্যাটিটিউড দেখে আমি মরে যাচ্ছি লজ্জায়। জানিস ফুল ফেলে দিচ্ছি, তখন হীরাকে নিয়ে সুমনা হাজির। মেয়েটা কি ভাবছে? কি আর ভাবছে, ওর বর ওর জন্য রুমটা স্পেশাল বানাচ্ছে। তাই না? হুম। ভালোই বলেছিস। নওশাদ, সিরিয়াসলি সমস্যাটা কোথায়? বলেছি না তুই বুঝবি না? বুঝিয়ে বল। শোন, হেরাকে তো কখনো দেখলাম না আমার দিকে সেরকম কোনো ফিলিংস নেই দেখতে। কি বলিস? তুই অসুস্থ হয়েছিলি, তোর সেবা যত্ন করলো, খাইয়ে দিচ্ছে, মাথায় পানি দিচ্ছে, তারপরেও এ কথা বলছিস? এসব কিছুই হয়তো সে কৃতজ্ঞতা বোধ থেকেও করেছে, ওকে বাঁচিয়েছি ভেবে করেছে। কি করলে বুঝবি? শোন, বোঝা যায়। আমার কেন যেন মনে হচ্ছে ও আমাদের এই বয়সের গ্যাপটার জন্য অনেক আনইজি ফিল করছে। তাহলে করণীয় কি? চিন্তা করছিস সেটাই। একটা কথা বলবো, আজ প্লেনে ওর হাত ধরে যেভাবে বসেছিলিস সেভাবেই ওর ভরসার জায়গা হয়ে, ওর তারুণ্যের সঙ্গে হয়ে একটু একটু এগিয়ে যাওয়া যায় না নওশাদ? তোর মতো একটা ম্যাচিউর মানুষকে আমার জ্ঞান দিতে হবে ভাবতে কষ্ট হচ্ছে। তোর ভেতরে সমস্যা, তাই ইচ্ছা করে আমি ডবল বেডের কটেজ নেই নাই। কি ডাবল বেডের কটেজ ছিল রেজওয়ান? ছিল, কিন্তু আমার সামনেই রিসেপশনে একটা ফ্যামিলি চেক ইন করেছে, তাই এত খুশি হওয়ার কিছু নেই। রেজওয়ান হাসছে নওশাদের দিকে তাকিয়ে। সুমনা আর হেরা কি নিয়ে হো হো করে হাসছে। ওরা দুইজন সেদিকে মনোযোগ দিল। তাকিয়ে দেখে বছর দেড়েকের একটা ছোট্ট বাচ্চা কোলে নিয়ে হেরা বসে আছে। রেজওয়ান ওদের কাছে এগিয়ে সুমনাকে জিজ্ঞেস করলো, আরে এই বাচ্চা কোথায় পেলে তোমরা? সুমনা একটা বড় ফ্যামিলি গ্রুপ দেখিয়ে বলল, ওদের হাঁটতে হাঁটতে হেরার কাছে এসেছে, এখন নিতে যাচ্ছে, ওর মা যাচ্ছে না, তাই হাসছি আমরা। তোমাকে পছন্দ করেছে হেরা। ভাইয়া দেখেন কি কিউট মেয়েটা, মাশাআল্লাহ একদম পুতুল। বুঝলে হেরা, ভেবেছিলাম তোমার সুমনা ভাবে এত কিউট, আমাকে একটা কিউট পুতুল দেবে। তিনি দিয়েছে দুটো বাঁদর ছেলে। রেজওয়ান, বাদুরের বাচ্চা বাদরই হয়, তোমার ছেলেরা তোমার মতোই হয়েছে, আমার মতো হলে কিউটই হতো। হেরা হাসছে রেজওয়ান আর সুমনার কথা শুনে। তোমার বাদর ছেলেদের খোঁজ নিয়েছিলে, কি করে তারা? টিচার এসেছে, পড়ছে বড়জন, আর ছোটজন পাশের ফ্ল্যাটে তার ফ্রেন্ড মিরারদের বাসায়। আমার মাথা খারাপ করে দিছে, তোমার ছোট ছেলে বাইরে ফ্রেন্ডের সাথে পাস্তা খেতে যাবে পারমিশন দিতে। আম্মা বলেছে তোমার মা না বললে যেতে দেব না। রাগ দেখিয়েছে, কতক্ষণ এখন গজগজ করতে করতে মিরাবের কাছে গেছে। প্যারেন্টিং ইজ আ ভেরি ডিফিকাল্ট জব নাওয়াডে। বুঝলে তো রেজওয়ান, কেন ইঞ্জিনিয়ার হয়েও ঘরে বসে থাকি? এদের জন্য। সেজন্যই তো তোমাকে হাজারবার স্যালুট দেই দিনে সুমনা। তুমি তো চাপাবাজি করেই পার করে দিলে বাপের দায়িত্ব। কি বলো? ওদের নিয়ে সাইকেল চালায়, সপ্তাহে একদিন সুইমিং করায়, শপিংয়ে নিয়ে যায়। কয়টা বাবা এসব করে এখন? রেজওয়ান, সামনে থেকে যাও তো, মেজাজ খারাপ হচ্ছে তোমাকে দেখে। যাও, দেখো ডিনার কখন খেতে পারবো। যাচ্ছি ইয়োর হাইনেস। রেজওয়ান হাসতে হাসতে উঠে গেল। ভাইয়া অনেক মজার মানুষ। ওর মনটা সোনার মতো, বুঝলে হেরা, আমি খুব ভাগ্যবতী ওকে জীবনে পেয়ে। হেরা মুগ্ধ হয়ে সুমনার মুখটা দেখছে, কি সুন্দর লাগছে। চোখে মুখে রেজওয়ান ভাইয়ের জন্য কত ভালোবাসা চকচক করছে। হেরা আশেপাশে নওশাদকে খুঁজছে, কিন্তু নওশাদকে কোথাও পেল না। উনি কি রুমে চলে গেলেন? মনে মনে ভাবছে হেরা। ডিনার শেষ করে ওরা রেস্টুরেন্টের পাশে বসে কফি খেল। নওশাদ তার আব্বাকে খাইয়ে ঔষধ দিয়ে এসেছে, যদিও সার্বক্ষণিক রাজু আসে সঙ্গে, তারপরও বাসায় আর এই পরিবেশ আলাদা। ছোট দুই ভাইও ফোন করে জানতে চাইছে আব্বার শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা। কফি খাওয়া শেষ হলে নওশাদ হেরার দিকে তাকিয়ে বলল, চলো, তুমি ঢেউয়ের কাছে যেতে চেয়েছিলে, চলো তোমাকে নিয়ে যাই। হেরার চোখ মুখ খুশিতে চকচক করছে। ভাবি আপনারাও চলেন। হেরা সুমনার দিকে তাকিয়ে বলল। সুমনা বলল, তোমরা যাও, আমার ঘুম পাচ্ছে, আমি রুমে যাচ্ছি। ঠিক আছে। নওশাদ রেজওয়ানের দিকে তাকাতেই রেজওয়ান বুড়ো আঙ্গুল দেখিয়ে বেস্ট অফ লাক ইশারা করলো। হাঁটতে হাঁটতে ওরা ঢেউয়ের কাছাকাছি চলে এসেছে। আজ তো পূর্ণিমার রাত মনে হচ্ছে হেরা। আজ না, আগামীকাল পূর্ণিমা। তাই? জি। আজকেও কত বড় চাঁদ উঠেছে দেখো। অনেক সুন্দর চাঁদ, আকাশে পূর্ণিমার চাঁদ, পায়ের কাছে সমুদ্রের ঢেউ। কোনোদিনও এত সুন্দর রাত আসবে আমি সত্যিই ভাবিনি, জানেন? তাই? হ্যাঁ,
আপনাকে এর জন্য বারবার ধন্যবাদ দিতে ইচ্ছে করছে আমার। আমাকে কেন ধন্যবাদ দিতে হবে? আপনি তো এইসব কিছুর উপলক্ষ, আপনি আমায় এইসব দেখার সুযোগ করে দিলেন তো। সব তোমার ভাগ্য হেরা, ভাগ্য ছিল বলেই তুমি আর আমি এখানে এভাবে হাঁটছি। ধন্যবাদ আল্লাহকে দেবে। সেটাও সবসময় দিই। নওশাদ হঠাৎ হেরার হাতটা ধরল। সাবধানে দেখে হাঁটো। হেরার যে কতটা ভালো লাগছে নওশাদের হাত ধরে এরকম একটা পরিবেশে হাঁটতে। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে তার। একটা সময় নিজেকে সবচেয়ে অসহায়, দুঃখী একটা মানুষ হিসেবেই জানতো। এই মানুষটা তার জীবনে কি এলো, তার জীবনটা আমূল বদলে গেল। আবর্জনার মতো জীবনটা হঠাৎ চাঁদের আলোর মতো ঝলমল করে উঠল। হেরার চোখ ভিজে উঠেছে, গলার কাছে কিছু একটা দলা পাকিয়ে যাচ্ছে। ভাগ্যিস এতটাও আলো নেই, তা না হলে নওশাদ দেখে ফেলতো ওর চোখে পানি। নওশাদ অনেক কিছুই দেখে না, দেখতে পাওয়ার কথাও না। যদি দেখতে পেত তাহলে সে অবাক হতো ওর জন্য কতটা ভালোবাসা বুকে পুষে রেখেছে হেরা। হেরার প্রতিটি লোমকূপ এ নওশাদের একটু ছোঁয়া কতটা আন্দোলন শুরু করে। হেরা বলে একবার ডাকলেই ওর সকল ইন্দ্রিয় কাঁপতে থাকে। গাছের পাতা যেমন ঝড়ো হাওয়ার মধ্যে কাঁপে সেরকম। একবার নওশাদ ওর দিকে তাকিয়ে হাসলে হেরার মনে হয় পুরো পৃথিবীটা হেসে ওঠে ওকে ঘিরে আনন্দে। এই যে মানুষটা তার হাত ধরে আছে, ওর মনে হচ্ছে হাতের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। এই হাতের অনুভূতি শক্তিটা আর নেই, এরকম আগেও হয়েছে।